আসসালামু আলাইকুম। আমি মুসা করিম, বাংলাদেশ গ্যাসফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকের এই সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি ও বর্ণ নামক পাঠে বা আলোচ্য বিষয়। যদিও ধ্বনি ও বর্ণ নামক পাঠ সম্পর্কে আমরা পূর্বেও একটি ক্লাস করেছি। সেই ক্লাসে আমরা ধ্বনির উচ্চারণ স্থান সম্পর্কে, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজ আমরা এই পাঠের বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং অ্যাসাইনমেন্ট যথাযথভাবে জমা দিচ্ছ। যা হোক, শুরু করতে চাচ্ছি আজকের আমাদের সেই পাঠ তথা বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি ও বর্ণ নামক পাঠ। আর আজকের এই পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। যখন যেটা প্রয়োজন বোধ করবে তখন সেটি লিখবে। আর সাথে সাথে আমাকে জানাও যে আমার কথার সাউন্ড এবং হোয়াইট বোর্ডের লেখা বোঝা যাচ্ছে কিনা। আমরা চলে যাচ্ছি পাঠের শিরোনামে, যদি এটা আমাদের আগেরই ক্লাস ছিল। তারপরেও ধ্বনি ও বর্ণ। যাই হোক, ধ্বনি হচ্ছে, আমরা আগেই আলোচনা করেছিলাম, ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ। বাকযন্ত্র কি, এ বিষয়ে আমরা আগের বা পূর্বের ক্লাসে বিশদ বা বিস্তারিত আলোচনা করেছি। আর বর্ণ হচ্ছে কি, ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত যে আকৃতি বা রূপ বা চিহ্ন, তাকেই বলা হয় বর্ণ। যাক, আজ আমরা চলে যেতে চাচ্ছি আজকের মূল আলোচনা পর্বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে জানাও শব্দের সাউন্ড এবং হোয়াইট বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কি না। তো আজ আমরা আলোচনা করতে চাচ্ছি অল্প প্রাণ নিয়ে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অল্প বলতে বুঝেছি আমরা কম। অল্প বলতে কম, আর প্রাণ বলতে এখানে বাতাস বা বায়ুকে বোঝাচ্ছে। প্রাণ বলতে এখানে বাতাস বা বায়ুকে বোঝাচ্ছে। তাহলে অল্প প্রাণ শব্দের অর্থ গিয়ে দাঁড়িয়েছে কম বাতাস বা বায়ু। কিন্তু এটা কেন? অর্থাৎ যে ধরনের বর্ণ উচ্চারণ করতে গেলে ফুসফুস থেকে বা ফুসফুস তাড়িত বাতাস কম বের হয়, সে ধরনের বর্ণকে বলা হয় অল্প প্রাণ বর্ণ বা ধ্বনি। আবারও বলছি, অল্প বলতে কম, প্রাণ বলতে বাতাস বা বায়ু। অর্থাৎ যে বর্ণ বা ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে কম বাতাস বা অল্প বাতাস বের হয়, তাদেরকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি বা বর্ণ। আর যে ধ্বনি বা বর্ণ উচ্চারণে ফুসফুস থেকে বেশি বাতাস বের হয়, তাদেরকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যাচ্ছি মহাপ্রাণের ধ্বনিতে, তার আগে আলোচনা হচ্ছে অল্প প্রাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু বাস্তব ভিত্তিক কার্যক্রম রয়েছে। যেমন ধরো, তুমি যদি তোমার হাতের মুখের সামনে হাত নিয়ে বলো ক, দেখো বাতাস হাতে তেমন লাগে নেই বললেই চলে। যদি তুমি বলো খ, তোমার বাতাসের একটা চাপ কিন্তু হাতে তুমি অনুভব করেছো। আবারও বলছি, তুমি হাতটা সামনে নাও, বলো ক, তেমন বাতাস কিন্তু তোমার হাতে লাগেনি। যদি বলো খ, বাতাসটা বেশি লেগেছে। ঠিক অনুরূপভাবে আবার তুমি বলো গ। গ বলতে বলছি বর্গের ৩ নম্বর বর্ণ, অর্থাৎ গরু লেখায় যে গ ব্যবহৃত হয়, গ। গ, বাতাস কিন্তু তত তোমার হাতে লাগেনি। যদি তুমি বলো ঘ, ঘ বলতে ঘোড়া লেখার যে ঘ, ঘ। একটা হচ্ছে গ আর একটা হচ্ছে ঘ। তুমি যখন গ বলো তখন কিন্তু বাতাস আছে, আর যখন তুমি ঘ, বাতাসে একটা চাপ বের হচ্ছে। তাহলে যে বর্ণগুলো উচ্চারণ করতে গিয়ে কম বাতাস বের হচ্ছে, যেমন ধরো ক, গ, এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। ও, তারপর কি আছে চ,
জ, ইয়, ট, ড, মূর্ধন্য, ত, দ, দন্ত ন, প, ব, ম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা লক্ষ্য করেছো যখন তুমি ক বলো, ক, চ, ট, ত এবং প, তখন কিন্তু বাতাস খুবই কম বের হচ্ছে না বললেই চলে, খুবই কম বের হচ্ছে। এই জন্য এই বর্ণগুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি বা বর্ণ। আমি আগেই বলেছিলাম অল্প অর্থ কম, প্রাণ অর্থ বাতাস বা বায়ু। যে বর্ণ উচ্চারণে ফুসফুস থেকে বাতাস কম বের হয় তাদেরকে বলা হয় অল্প প্রাণ, আর যে বর্ণ উচ্চারণে ফুসফুস থেকে বাতাস বেশি বের হয় তাদেরকে বলা হয় মহাপ্রাণ। দেখো তুমি এখানে খেয়াল করো, গ, জ, ড, দ, ব, এই বর্ণগুলো উচ্চারণে বাতাস কিন্তু কম বের হচ্ছে, এজন্য এগুলো অল্প প্রাণ ধ্বনি। এগুলো ঠিক একই অবস্থা, উ, 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 ইয়, মূর্ধন্য ন, দন্ত ন এবং ব, এই বর্ণগুলো উচ্চারণে বাতাস কিন্তু কম বের হচ্ছে। এজন্য মূলত ব্যঞ্জন বর্ণের মধ্যে এই বর্ণগুলোকে আমরা, আরো আছে, এই বর্ণগুলোকে আমরা সাধারণত অল্প প্রাণ বর্ণ বা ধ্বনি বলে থাকি। স্বরবর্ণের মধ্যেও আছে, যেমন অ, আ, এভাবে ই, উ, এভাবে কিছু বর্ণ আছে যেগুলো উচ্চারণে বাতাস কম বের হয়, তাদেরকে আমরা অল্প প্রাণ ধ্বনি বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে অল্প প্রাণ যে ধ্বনি বা বর্ণ সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে যাচ্ছি আমরা মহাপ্রাণ ধ্বনি বা বর্ণে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি এবার মহাপ্রাণ ধ্বনিতে। মহাপ্রাণ ধ্বনি আমরা বলেছিলাম অল্প প্রাণ বলতে অল্প বাতাস বোঝায়, মহাপ্রাণ বলতে বেশি বাতাস বোঝায়। অর্থাৎ যে বর্ণ উচ্চারণে বেশি বাতাস বা বায়ু বের হয় তাদেরকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যেমন ধরো, মহা বলতে বোঝাচ্ছে বেশি বা অধিক, বেশি বা অধিক। আর প্রাণ বলতে আমরা আগে বলেছিলাম বাতাস। তাহলে মহাপ্রাণ শব্দের অর্থ দাঁড়িয়েছে বেশি বাতাস বা অধিক বাতাস। এখন অধিক বাতাস বা বেশি বাতাস কি, আরো একটি প্রশ্ন জাগতে পারে প্রিয় শিক্ষার্থী তোমাদের হৃদয়ে বা অন্তরে বা মনে। তার জবাব হচ্ছে এভাবে, যে যে ধ্বনি বা বর্ণ উচ্চারণে ফুসফুস থেকে বাতাস অধিক বা বেশি বের হয় বা নির্গত হয় সে ধরনের ধ্বনি বা বর্ণগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি বা মহাপ্রাণ বর্ণ। আর যে ধ্বনি উচ্চারণে বাতাস অল্প বা কম বের হয় তাকে বলে অল্প প্রাণ ধ্বনি বা বর্ণ, যা আমরা একটু আগেই লিখেছি বা জেনেছি বা বুঝেছি।
এবার চলে যাচ্ছি মহাপ্রাণ ধ্বনিতে। দেখো তুমি আবার একটু প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কার্যক্রম। তোমরা সবাই একটু হাতটা মুখের সামনে নাও। বলো ক, বাতাস কম বের হয়েছে। বলো খ, একটু বেশি বেরিয়েছে। তাহলে আমরা এখানে লিখলাম খ। এবার তুমি বলো গ, গ, বাতাস কম বেরিয়েছে। যদি বলো ঘ, 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 বাতাস বেশি বের হচ্ছে। তাহলে এই ঘ উচ্চারণে বাতাস বেশি বের হচ্ছে। তাহলে খ এবং ঘ কে বলা হবে মহাপ্রাণ ধ্বনি। ঠিক এই ক বর্গীয় বর্ণের এই দুটি বর্ণ হচ্ছে মহাপ্রাণ। আবার চ বর্গীয় বর্ণে দেখো আছে কি ছ এবং ঝ, এই দুটি বর্ণ উচ্চারণের বাতাস বেশি বের হচ্ছে। তুমি বলো ছ, ঝ, বাতাস বেশি বের হচ্ছে। এরপরে আমরা ঠ, চলে যাচ্ছি ঢ, এরপরে চলে যাচ্ছি আমরা থ, চলে যাচ্ছি ধ। তাহলে থ, ধ, ত, ততে কম বাতাস কিন্তু থতে বেশি। তাহলে থটা হচ্ছে মহাপ্রাণ। আবার দতে কম, ধতে বেশি। ধটা হচ্ছে মহাপ্রাণ। অনুরূপভাবে চলে যাচ্ছি ফ, এটা হচ্ছে ভ। এই যে এই পাঁচটি এবং এই পাঁচটি, এই 10টি বর্ণ উচ্চারণে বাতাস বেশি বের হয় ফুসফুস থেকে। এজন্য এই বর্ণগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি বা বর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সহজভাবে মনে রাখতে পারি যে ধ্বনি বা বর্ণ উচ্চারণে ফুসফুস থেকে বেশি বা অধিক বাতাস নির্গত হয় বা বের হয়, সে ধরনের বর্ণগুলোকে বলা হয় মহাপ্রাণ। আর যে ধরনের ধ্বনি বা বর্ণ উচ্চারণের সময় ফুসফুস থেকে কম বা অল্প বাতাস বের হয় তাদেরকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। তাহলে আমাদের এই যে বর্ণগুলো ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ, তার মধ্যে 15টি হচ্ছে অল্প প্রাণ ধ্বনি আর 10টি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এছাড়া আরো কিছু বর্ণ রয়েছে, আমরা সেদিকে যাব। কিন্তু এই যে অল্প প্রাণ আর মহাপ্রাণ যে বলা হলো, এই অল্প প্রাণ এবং মহাপ্রাণ যে ধ্বনিগুলো, আমরা আরো একটু লিখি। একটু লক্ষ্য করো, ইয়, মূর্ধন্য দন্ত ন, ম। দেখো এই যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলোকে আমরা এভাবে ভাগ করতে পারি। এই যে বর্ণগুলো, এখানে 25টি বর্ণ আছে, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ। এই 25টি বর্ণকে দেখো আমরা বর্গাকারে সাজাতে পেরেছি। এদিকে 5, এদিকে 5, 5 বর্গ হচ্ছে 25। এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বর্গাকারে সাজানো যায় বলেও এই 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। আরো একটি নাম আছে এই বর্ণগুলো, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ উচ্চারণ করতে গেলে তোমার বাকযন্ত্রের কোথাও না কোথাও স্পর্শ করে, বাতাস স্পর্শ করেই বর্ণগুলো উচ্চারিত হয় বলেও ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়ে থাকে। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যদি এভাবে একটু নাম্বারিং করি তাহলে এটি দাঁড়াবে এই অবস্থায়। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা জেনেছি ক এবং গ, অর্থাৎ বর্গের প্রথম এবং তৃতীয়, বর্গের প্রথম এবং তৃতীয় এই বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি বা বর্ণ। আর বর্গের 1, 2 এবং 1, 3, 5, 1, 3, 5 এই বিজোড় যে বর্ণগুলো আছে এদেরকে বলা হয় অল্প প্রাণ।
আর যেগুলো জোড় আছে যেমন 2 আর 4 অর্থাৎ খ এবং ঘ, এই বর্ণগুলোকে বলা হয় মহাপ্রাণ। আমরা এভাবে মনে রাখতে পারি যে বিজোড় গুলো হচ্ছে অল্প প্রাণ এবং জোড় গুলো হচ্ছে মহাপ্রাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া আরো একটা বিষয় রয়েছে ঘোষ এবং অঘোষের ব্যাপার। ঘোষ এবং অঘোষ, অর্থাৎ যে বর্ণ উচ্চারণের সময় আমাদের এই যে কণ্ঠনালীর মধ্যে দুটি পাতলা তারের মতো আছে, যাকে বলা হয় স্বরতন্ত্র বা স্বরতন্ত্রী, এগুলো যদি ঘষা লেগে বর্ণ উচ্চারিত হয় তাহলে তাদেরকে বলা হয় ঘোষ বর্ণ। অর্থাৎ বর্ণটা উচ্চারণের সময় সেই স্বরতন্ত্রে ঘষা লেগে যদি বের হয় বা উচ্চারিত হয় তাদেরকে বলা হয় ঘোষ বর্ণ, আর যেগুলো ঘষা না লেগে উচ্চারিত হয় তাদেরকে বলা হয় অঘোষ বর্ণ। এখানে 1 আর 2 এগুলো হচ্ছে ঘোষ, আর 3 থেকে 5 হচ্ছে অঘোষ বর্ণ। তাহলে আমরা অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ বর্ণ সম্পর্কে ধারণা পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে আমি আবারও বলছি যে বিজোড় যে বর্ণগুলো আছে, বিজোড় যেমন ক এর নিচে যে 5টি ক, চ, ট, ত, প এবং 3 এর নিচে যে আছে গ, জ, ড, দ, ব এবং এখানে উ, ই, মূর্ধন্য দন্ত ন, ম, এই যে বিজোড় 1, 3, 5 এর নিচে যে বর্ণগুলো আছে এই 15টি বর্ণকে বলা হয় অল্প প্রাণ। আর জোড় যে দুটি গ্রুপ আছে, কলাম আছে, যেমন 2 আর 4 অর্থাৎ এই লাইন এবং এই লাইন, এই 5, 10টি বর্ণকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। আর প্রথম যে 10টি বর্ণ আছে ক, খ, চ, ছ, ট, ঠ, ট, ঠ, ত, থ, প, ফ, এই যে 10টি বর্ণ, এই প্রথম দুটি বর্ণ দুটি গ্রুপ অর্থাৎ দুটি কলামের যে 10টি বর্ণ আছে এদেরকে বলা হয় অঘোষ বর্ণ। আর পরে যে 3টি কলামে 15টি বর্ণ আছে এদেরকে বলা হয় ঘোষ বর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ঘোষ এবং অঘোষ বর্ণ সম্পর্কে জানলাম। এছাড়াও আরো কিছু বর্ণ রয়েছে, আমরা পর্যায়ক্রমে সেদিকে যাচ্ছি। সে বর্ণের সম্পর্কে তোমাদের ধারণা আছে, কিন্তু নামকরণে হয়তো ধারণা থাকতেও পারে, না পারে, আমরা সেদিকে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি পরাশ্রয়ী বর্ণে। পরাশ্রয়ী বর্ণটা কি তোমাদের বইয়ে দেওয়া আছে, তারপরে আমরা এখানে একটু আলোচনা করছি। দেখো, পরাশ্রয়ী 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 বর্ণ। পরাশ্রয়ী বর্ণটা হচ্ছে পরের উপর আশ্রয় করে যে বর্ণ তাকে, অর্থাৎ যার নিজস্ব কোনো ই নেই সেটি, যেমন পরের আশ্রয় করতে যখন অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই 3টি বর্ণকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। দেখো চন্দ্রবিন্দু এরা কিন্তু দেখো অন্যের কাঁধে ভর করে বা নির্ভর করে চলে। আবার দেখবো অনুস্বার এবং বিসর্গে এই বর্ণগুলো কোনো বিভক্তি গ্রহণ করতে পারে না, বিভক্তি বা প্রত্যয় যাকে আমরা সাফিক্স বলে থাকি গ্রহণ করতে পারে না, এই জন্য এদেরকে আমরা পরাশ্রয়ী বর্ণ বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখেছো তোমাদের বইয়ের মধ্যে ঘৃষ্ট ধ্বনি আছে। এখানে ঘৃষ্ট বলতে যখন তুমি উচ্চারণে জিহ্বা এবং তালুর স্পর্শের পরই উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণজনিত ধ্বনি সৃষ্টি হয়, সেগুলো হচ্ছে স্পৃষ্ট ধ্বনি। ঘৃষ্ট ধ্বনি হচ্ছে ঘর্ষণজনিত ধ্বনি সৃষ্টি হয় বলে এগুলোকে। আরো একটি বিষয় রয়েছে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনিটা গুরুত্বপূর্ণ, তোমরা উপর ক্লাসে গেলে পাবে 8 এ 9 এ 10 এ। নাসিক্য ধ্বনি কোনগুলো দেখো, উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং হচ্ছে ম, এই 5টি বর্ণকে বলা হয় নাসিক্য ধ্বনি বা বর্ণ। এখন প্রশ্ন জাগতে পারে মনে, কেন নাসিক্য ধ্বনি আমরা এগুলোকে বলবো? আমরা যখন ধ্বনি বা বর্ণ উচ্চারণ করি বাক যন্ত্রের সাহায্যে, তখন কিছু কিছু ধ্বনি উচ্চারণের সময় বাতাস শুধু মুখ দিয়েই বের হয় না, নাক বা নাসিকা দিয়েও বের হয়ে থাকে। এজন্য এই বর্ণগুলো তুমি একটু ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল উচ্চারণ করে দেখো। ও দেখো, নাকটা কেমন একটু হলেও গোলাকৃতি হয়ে যাচ্ছে বাতাস সরবরাহ করার লক্ষ্যে, ফুসফুস থেকে সরবরাহকৃত বাতাস। এরপর তুমি বলো ইও, ইও,
এখানে কিন্তু বাতাস মুখ দিয়ে বের হচ্ছে, নাক দিয়ে বের হচ্ছে। এরপর তুমি বলো ন, ন, দেখো নাকটা একটু হলেও গুন্না করার মতো একটু ফুলে যাচ্ছে, ফেঁপে যাচ্ছে বা গোলাকৃতি হয়ে যাচ্ছে, কারণ বাতাসকে স্বাভাবিকভাবে নির্গত করার লক্ষ্যে। এই দৃষ্টিকোণ থেকেও এটি নাসিক্য বর্ণ। তুমি দুটি নয়ের উচ্চারণ স্থানে একই। এরপর হচ্ছে ম, ম বলো, দেখো কেন যেন নাকটা একটু গোল হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বর্ণগুলো উচ্চারণের সময় বাতাস শুধু মুখ দিয়েই বের হয় না, নাক দিয়েও বের হয়। এই জন্য নাকের একটা সংস্কৃত নাম হচ্ছে নাসিকা। এই দৃষ্টিকোণ থেকে এই বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। অর্থাৎ নাকের সাহায্যে বা নাসিকার সাহায্যে বর্ণগুলো উচ্চারিত হয় বলেই বর্ণগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি বা বর্ণ। তাহলে আমরা পরাশ্রয়ী বর্ণ, নাসিক্য ধ্বনি বা বর্ণ সম্পর্কে জানলাম। এবার আমরা চলে যাব একটু উচ্চারণের দিকে। এখানে একটু উচ্চারণ রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। উচ্চারণ একটি জটিল প্রক্রিয়া, তারপরে আমরা একটু জানবো। দেখো আমরা জানি স্বরধ্বনি 11টি। স্বরধ্বনি 11টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি কিন্তু 7টি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে অ, আ, ই, উ এবং রয়েছে এ, ও, আটা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা কিন্তু অ, আ, ই, উ, এ, ও এই 6টি বর্ণের সাথে পরিচিত, কিন্তু এ বর্ণের সঙ্গে কিন্তু আমরা পরিচিত না। আমরা ছোটবেলা থেকে নার্সারি বা প্রথম শ্রেণী থেকে যখন বর্ণের সঙ্গে পরিচিত হয়েছিলাম, তখন কিন্তু এই বর্ণগুলো দেখলেও এ বর্ণের সঙ্গে আমরা পরিচিত না, কারণ এ নামে কোনো বর্ণের আকৃতি বা স্বর চিহ্ন নেই। তাহলে এই যে এ যে স্বরধ্বনি, এর কিন্তু কোনো আকৃতি নেই। কিন্তু আকৃতি না থাকলেও এই এর উচ্চারণ কিন্তু আমরা অনেক ক্ষেত্রে করে থাকি। আর উচ্চারণের অপর নামই হচ্ছে ধ্বনি। এজন্য বলা হয়ে থাকে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। সেটা অর্থ থাকতেও পারে, নাও পারে। অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হলেই সেটি হবে ধ্বনি। এজন্য এটি কিন্তু উচ্চারণে আসে, কিন্তু লেখাতে বা আকৃতিতে নেই। এই জন্য এটি স্বরবর্ণ না হলে স্বরধ্বনির মধ্যে এর উচ্চারণটা আছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখন এর উচ্চারণটা কিভাবে আসে এ বিষয়ে আমরা একটু ধারণা নিব যে এর উচ্চারণটা কিভাবে হয়। উচ্চারণ দেখার জন্য একটু মনোযোগী হতে হবে, সবাই একটু লক্ষ্য করো, তাহলে আমাদের উচ্চারণটা এই স্বরে আটাই অনেক সময় স্বরে আয়ের মতো হয়, আবার এর মতো হয়। তো এটার সম্পর্কে আমরা জানি। এই আজকে আমরা মূলত এই এর উচ্চারণটা সম্পর্কে জানব। তোমরা একটি যুক্ত বর্ণ সম্পর্কে জানো। এরকম একটা যুক্ত বর্ণ আছে বাংলা ভাষায়। এই যুক্ত বর্ণটা আমরা ভাঙলে পাই বর্গীয় জ প্লাস ইও। এই যে যুক্ত বর্ণটা আছে, এই যুক্ত বর্ণটা যদি কোনো শব্দের শুরুতে থাকে, এই যুক্ত বর্ণ যদি শব্দের শুরুতে থাকে, আবার এরপরে যদি কখন আকার হয়, এই যুক্ত বর্ণ কোনো শব্দের শুরুতে থাকবে এবং এরপরে যদি কখনো আকার হয়, তখন এই আকারটা তো আমরা জানি স্বরে আ থেকেই আকারের সৃষ্টি। স্বরে আতে যে আকার হয়, অর্থাৎ এই আটা তখন উচ্চারণটা কি আ না হয়ে এ হয়ে যায়।
একটু জটিল, আমি আবারও বলছি, একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করো। যদি কোনো শব্দের শুরুতে, যেমন ধরো জ্ঞাত একটা শব্দ, শব্দের শুরুতে কি আছে? এই যুক্ত বর্ণটি আছে। আবার এই যুক্ত বর্ণের পর একটা আকার আছে, এই আকারটা কি স্বরে আ থেকে এসেছে। এই আকারের উচ্চারণটা আয়ের মতো না হয়ে এ, এ, আ, আ না হয়ে এ হবে। যদি স্বরে আয়ের উচ্চারণ আ না হয়ে এ হয়, এই এর উচ্চারণ হচ্ছে এটি। আর সেই উচ্চারণটা হবে কখন? যদি কোনো শব্দের শুরুতে এই যুক্ত বর্ণ থাকে এবং তারপরে যদি কি আকার থাকে, স্বরে থেকে আকার, তখন এই যুক্ত বর্ণের উচ্চারণটা আ না হয়ে এ হবে। তাহলে এই উচ্চারণটা কি হবে? জ্ঞাত। কি হবে? জ্ঞাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জ্ঞাত। এখন মনে প্রশ্ন জাগতে পারে তোমাদের যে স্যার, আমরা জ্ঞাত বুঝলাম, কিন্তু চন্দ্রবিন্দুটা কেন? এখানে চন্দ্রবিন্দু কেন? আপনি বলেছেন জ সংযুক্ত ইয় যুক্ত বর্ণটি শব্দের প্রথমে আসবে এবং এর পরে যদি কখনো আকার হয়, তখন এই আকারটার উচ্চারণ আ না হয়ে এ হবে। এটি আমরা বুঝেছি, এখানে এ হয়েছে, এইটা এখানে এ হয়েছে। আর তটা শব্দের শেষে এই তয়ের সঙ্গে অটা ও হয়েছে। যাই হোক, এটা উচ্চারণের বিষয়, জ্ঞাত। কিন্তু আমার বিষয় হচ্ছে, এখন তোমাদের মনে প্রশ্ন জেগেছে চন্দ্রবিন্দু কেন? চন্দ্রবিন্দু কেন এসেছে? আমরা এটিকে সহজ সমাধান দেব ইনশাআল্লাহ। আজান হচ্ছে বিভিন্ন দিক দিয়ে, একটু দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও চলে যাচ্ছে আমাদের উচ্চারণ ক্লাসে। আমরা যতটুকু বলেছিলাম যে যদি কোনো শব্দের প্রথমে বা শুরুতে একটি যুক্ত বর্ণ থাকে, যুক্ত বর্ণটি হচ্ছে কি জ এ সংযুক্ত ইয়, এই যুক্ত বর্ণটি যদি থাকে, তাহলে সেই যুক্ত বর্ণের পরে যদি কখনো আকার হয়, তাহলে সে আকারটা আ না হয়ে এ হয়। দেখো এখানে আমরা লিখেছি জ্ঞাত। এইভাবে আরো হতে পারে, তোমাদের বইয়ে দেওয়া আছে জ্ঞান, আবার হতে পারে কি জ্ঞাপন, ইত্যাদি হতে পারে। যাকে আমরা একটা শব্দ বুঝলে বাকিগুলো বুঝবো। এখন তোমাদের মনে একটা প্রশ্ন হয়তো বা জেগেছে, সেটি হচ্ছে স্যার জ্ঞাত এ যে হয়েছে এটা বুঝেছি, এ এর উচ্চারণটা এখানে হয়েছে, কিন্তু চন্দ্র বিন্দু এর তথা পরাশ্রয়ী বর্ণের আগমন কেন? পরাশ্রয়ী বর্ণ চন্দ্রবিন্দু আসার একটি কারণ হচ্ছে, চন্দ্রবিন্দু হচ্ছে নাসিক্য ধ্বনি, অর্থাৎ যেখানে নাসিক্য বর্ণ লোপ পেয়ে যায়, থাকে না, সেখানে সেই নাসিক্য বর্ণের স্থলাভিষিক্ত বা ওই স্থানে নাসিক্য বর্ণের স্থানে নাসিক্য বর্ণ চলে গিয়ে সেখানে একটি চন্দ্রবিন্দু আসে। এখন আবার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে নাসিক্য বর্ণ কোনটি? দেখো আমরা এই যুক্ত বর্ণটি এখানে ভেঙে দেখিয়েছি, বর্গীয় জ প্লাস ইয়, এই ইয়টা কিন্তু নাসিক্য বর্ণ। আমরা একটু আগেও জেনেছি 5টি নাসিক্য বর্ণ,
ও ইয় মূর্ধন্য দন্ত ন ও ম, এই ইয় একটি নাসিক্য বর্ণ। এখানে দেখো ইয়টা ছিল যুক্ত, এখানে কিন্তু ইয়টা নেই, জটাও যদি নেই, এখানে গ আছে, কিন্তু জ নাসিক্য বর্ণ না। কিন্তু এই যে ইয়টা, এই ইয়র পরিবর্তে এখানে কি হয়েছে, চন্দ্রবিন্দু হয়েছে। নাসিক্য বর্ণ চলে গেলে জায়গাটা দখল করে চন্দ্রবিন্দু। এখন এই কারণে এখানে উচ্চারণে চন্দ্রবিন্দুটা আসছে, এই জন্য এর শুদ্ধ উচ্চারণটা হবে জ্ঞাত, নট জ্ঞাত, জ্ঞাত। এই জ্ঞাত উচ্চারণটা কেন হবে, এই চন্দ্রবিন্দুর জন্য আমরা নাসিক্য বর্ণের কারণে এখানে উচ্চারণটা একটু আমরা নাসিক্য করব, জ্ঞাত না বলে জ্ঞাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আরো একটি উদাহরণে। সেটি দেখো, যদি শব্দের শুরুতে জ ফলা থাকে, কি থাকে, জ ফলা যুক্ত বর্ণের পরে আকার থাকলে, জফলাযুক্ত বর্ণের পরে আকার থাকলে এই আকার এর উচ্চারণ কি হবে, এ হবে। কি হবে, এ হবে। কি হবে, এ হবে। এই আয়ের উচ্চারণটা কি হবে, আ না হয়ে এ হবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু কথাটি একটু লক্ষ্য করো, জ ফলাযুক্ত বর্ণের পরে, জ ফলাযুক্ত বর্ণের পরে, তবে এটাই জ ফলাটা কি হবে, শব্দের শুরুতে হবে। জ ফলাযুক্ত বর্ণের পরে আকার থাকলে আকারের উচ্চারণ এ হবে, আ হবে না। আমরা কয়েকটি উদাহরণ দিতে পারি, যেমন ধরো, একটি শব্দ লিখেছি, শব্দের প্রথম হচ্ছে খ, তারপরে কি জ ফল এসেছে, এরপরে আকার এসেছে। তাহলে জ ফলার পরে যদি আকার আসে, তখন এটির উচ্চারণ কি হবে, খ্যাতি। এটা আমরা দেখতে পারি, খ্যাতি, এটা দেখে বোঝা যাচ্ছে। এরপর আরো একটি আছে ত্যাগ, ত্যাগ। এই কারণেও কখনো কখনো শব্দের প্রথমে এই ধরনের যুক্ত বর্ণ থাকলে সাধারণত স্বরে আয়ের উচ্চারণটা আ না হয়ে এ হয়ে থাকে। এছাড়া আরেকটি শব্দ আছে, যেমন বিজ্ঞান, আমরা এটা লিখি, এটার উচ্চারণ দুই ভাবে হতে পারে। একটি হচ্ছে বিজ্ঞান হতে পারে, আর হতে পারে বিজ্ঞান। দুই ভাবে উচ্চারণটা কি হতে পারে, শুদ্ধ হতে পারে। তাহলে এই বিজ্ঞানের উচ্চারণটা কি, এখানে উচ্চারণটা কিন্তু আ হয়েছে, আর এখানে উচ্চারণটা কিন্তু এ হয়েছে। তাহলে বিজ্ঞান শব্দে যে আটা, এই আতে, অর্থাৎ আকারটা কি হতে পারে, এই আকারটা কি এও হতে পারে, আবার কি আও হতে পারে। এখানে আমরা কি করেছি, এ হয়েছে, আর এখানে কি হয়েছে, এই আকারটা আ হয়েছে। বিজ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞান অথবা বিজ্ঞান, বিজ্ঞান, দুটি উচ্চারণই শুদ্ধ বা বিশুদ্ধ। তোমরা দুটি উচ্চারণকে গ্রহণ করতে পারো। যা হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চারণ একটি শক্ত প্রক্রিয়া সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই উচ্চারণ সাধারণত উপর ক্লাসে গেলে এর ব্যবহারটা বেশি,
তোমরা অষ্টম শ্রেণীতে গেলে মফলা বফলার উচ্চারণ পাবে, নবম শ্রেণীতে গেলেও উচ্চারণ পাবে, আর একাদশ শ্রেণীতে, দ্বাদশ শ্রেণীতে তথা ইন্টারমিডিয়েটে গিয়ে তুমি উচ্চারণে 5 মার্কসের পরীক্ষায় তোমার 5 নম্বর থাকে। আর নবম দশম বা অষ্টমে হয়তো 1 মার্কস থাকে, কখনো থাকে না, কিন্তু একাদশ বা দ্বাদশ অথবা ইন্টারমিডিয়েটে গিয়ে কিন্তু 5 মার্কসের প্রশ্ন এসে থাকে উচ্চারণ থেকে। এর জন্য আমার মতে উচ্চারণটা একটু শক্ত প্রক্রিয়া, এটি তোমাদের উপর ক্লাসে গিয়ে তোমাদের জন্য বুঝতে সহজ। তারপর আমরা একটু বেসিক ধারণা নিলাম, হয়তো এটা তোমাদের পরবর্তী ক্লাসে সহায়ক ভূমিকা রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এবং মন্তব্য বা কমেন্টের মধ্যে আমাকে জানাও তোমাদের কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আহ, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যথাযথভাবে অ্যাসাইনমেন্ট গুলো যথাসময়ে জমা দিবে। বাসায় ঠিক মতো পড়াশোনা করবে, পুষ্টিকর তথা স্বাস্থ্যসম্মত খাবার খাবে, সাথে সাথে বাসার মধ্যে পিতামাতাকে কাজে সহায়তা করবে, যার যার ধর্মীয় আহ, নিয়মনীতিগুলো পালন করে চলবে। সাথে সাথে তোমরা জানো কোভিড-19 পরিস্থিতি চলছে এবং সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ শীতের মধ্যেই চলে আসছে। সে দৃষ্টিকোণ থেকে যখন বাইরে যাবে স্বাস্থ্যবিধি মেনে যাবে এবং অভিভাবকদের কথা মেনে চলবে, এই প্রত্যাশা করে আজকের শ্রেণী কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।